স্ট্রোক বাথরুম এবং গোসলখানায় কেন বেশি হয়? আমি আবারও বলছি, স্ট্রোক বাথরুম এবং গোসলখানায় বেশিরভাগই হওয়ার কারণ কি? আজকে আমরা 10টি কারণ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডিপ্লোমা চিকিৎসক এসএমসি ব্লু স্টার মনিবেশন মুন্না। আবারও আজকে আপনাদের সাথে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বাথরুম এবং গোসলখানায় যাওয়ার পরে যে কারণে স্ট্রোক গুলো হয়ে থাকে, আমরা তার মধ্যে 10টি কারণ আজকে আলোচনা করব। তো আমাদেরকে আসলে প্রতিনিয়ত অনেকে অনেকভাবে প্রশ্ন করে থাকে যে গোসলখানায় বা বাথরুমে যাওয়ার পরে হঠাৎ করে স্ট্রোক করে পড়ে যায় বা ওখানে মরে মানে মৃত্যুবরণ করেন বা ঘুরে পড়ে যায় বা স্ট্রোক করে হসপিটালে নেওয়া হয়। মোট কথা হচ্ছে যে নানাবিধ কারণে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার কারণে বাথরুমে যাওয়ার পরে অথবা গোসলখানায় যাওয়ার পরে বিভিন্ন বয়সের মানুষগুলো স্ট্রোক করে থাকেন। তো আজকে আমরা সেই বিষয়ে পূর্ণাঙ্গ ইনশাআল্লাহ প্রাথমিকভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। তো যারা আমাদেরকে প্রশ্ন করে এই বিষয়টি ক্লিয়ার করতে চান, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আরো ভালো করে বোঝার জন্য আপনাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব এবং প্রয়োজনে আমরা পরবর্তী আরেকটা ভিডিও করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা জেনে থাকেন যে আমরা সবসময় যে কোনো রোগ নিয়ে আপনাদের সমস্যা বা অজানা যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা সবসময় প্রাথমিকভাবে সর্বোচ্চভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করে থাকি, যেন বিষয়গুলো জেনে আপনারা স্বাস্থ্য সচেতন হয়ে বাস্তবিক জীবনে ভালোভাবে চলতে পারেন সেই বিষয়ে আমরা ক্লিয়ার করার জন্য চেষ্টা করে থাকি। আমরা সর্বপ্রথম আলোচনা করব গোসলখানায় যাওয়ার পরে যে কারণে হতে পারে। নাম্বার ওয়ান যদি আমরা বলে থাকি, গোসল করার শুরুর আগেই মাথায় পানি ঢালা। সর্বপ্রথম আপনি পুরো শরীর ভিজানোর আগে, পানি টাচ করার আগে সর্বপ্রথমই কিন্তু নাম্বার ওয়ান আপনি মাথায় পানি ঢালছেন। তো পানি যদি হঠাৎ করে মাথায় ঢেলে দেন, এই কারণে শরীরের রক্ত চলাচলের বিঘ্নতা ঘটে আপনার যে কোনো দুর্ঘটনা হুট করে হতে পারে। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে আপনি গোসলের শুরুতে মাথায় পানি ঢাললে এই সমস্যাটা হতে পারে। নাম্বার টু, অতিরিক্ত আহ, চাপ দিয়ে টয়লেট করা। নাম্বার টু হচ্ছে অতিরিক্ত চাপ দিয়ে টয়লেট করা। আমরা দেখতে পাই যে আমাদের বাথরুমে গেলে অনেক সময় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিবিউশন যেটা বলে থাকি, বা আমাদের বাথরুম যাতে শক্ত হয়ে থাকে, অনেক সময় শরীরের ভারসাম্যহীন কে ঠিক না রেখে অতিরিক্ত চাপ প্রয়োগ করতে গেলে শরীরের ব্যালেন্স যখন নষ্ট হয়ে যায়, তখন এই সমস্যাটা দেখা দিতে পারে, স্ট্রোকের সমস্যাটা। নাম্বার থ্রি, খুব ঠান্ডা পানি দিয়ে গোসল করা। খুব ঠান্ডা পানি দিয়ে গোসল করা। আপনি যদি শরীরের যে ব্লাড চলাচলের যে ভারসাম্যটা, এটি যদি ঠিক না করেন, আপনার দুর্ঘটনা হতেই পারে, স্ট্রোক হতে পারে। ঠান্ডা পানি অতিরিক্ত দিয়ে গোসল করলে রক্ত চলাচলে বিঘ্নতা ঘটে, ব্লাড ক্লট হয়ে স্ট্রোক হতে পারে। নাম্বার ফোর, ঘুম ভেঙেই সঙ্গে সঙ্গে টয়লেটে যাওয়া। আপনি হঠাৎ ঘুম থেকে উঠে গিয়েছেন। ঘুম থেকে ওঠার পরে আপনার সাথে সাথেই আপনি উঠে গিয়ে সোজা বাথরুমে চলে গিয়েছেন। তো এতে করে কি হয়, আপনার শরীরে যে ব্লাডের যে সামঞ্জস্যপূর্ণ লেভেল থাকার কথা ছিল, এটি এলোমেলো হয়ে যায়। আপনি শোয়া থাকা অবস্থা ছিল একটা কন্ডিশন, হুট করে উঠে এসে বাথরুমে চলে এসেছেন, এই কারণে কন্ডিশনটা এলোমেলো হয়ে যায়। তাহলে এই ঘুম ভাঙার পরই সঙ্গে সঙ্গে যখন ওয়াশরুমে যাবেন, তখন আপনার এই সমস্যাটা হতে পারে। এই জন্য আপনাকে ধীরে স্থিরে ঠান্ডা মাথায় 1-2 মিনিট রেস্ট করে তারপর উঠতে হবে। নাম্বার ফাইভ, টয়লেটে দীর্ঘ সময় বসে থাকা। টয়লেটে যদি আপনি দীর্ঘ সময় বসে থাকেন, তাহলে আপনার স্ট্রোকের সমস্যাটা হতে পারে। নাম্বার সিক্স, দীর্ঘ সময় বসে থেকে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া। আপনি অনেক সময় বসে আছেন, আপনার শরীরের রক্ত চলাচলের যে কন্ডিশনটা ছিল সেটি হুট করে দাঁড়ানোর পরে ব্যালেন্সটা কিন্তু আপনার এলোমেলো হয়ে যায়। তাই এ কারণে কিন্তু আপনার স্ট্রোকের সমস্যাটা হতে পারে। নাম্বার আমরা যদি সেভেন বলে থাকি, বাথরুমে অতিরিক্ত গরম পরিবেশ থাকা। আবার অনেক সময় দেখা যায় যে অনেক চার দেয়ালে ব্লক থাকার কারণে, এক্সস্ট ফ্যান না থাকার কারণে, আপনার বাতাস চলাচলের পদ্ধতি না থাকার কারণে, যে আবদ্ধ রুমের মধ্যে অতিরিক্ত গরমের কারণে আপনার শরীরের টেম্পারেচার ঠিক রাখতে পারে না, সেজন্য কিন্তু একটা মানুষ স্ট্রোক করতে পারে। এই জন্য বাথরুমে অবশ্যই বাতাস চলাচলের আলো বাতাস চলাচলের একটা ব্যবস্থা রাখা উচিত। নাম্বার এইট,
পানি শূন্য অবস্থায় টয়লেটে গোসল করা বা ডিহাইড্রেশন যেটাকে বলি, ডায়রিয়া অবস্থায় যদি আপনি টয়লেটে গোসল করেন, ডিহাইড্রেশন অবস্থায় আপনার ডায়রিয়া অবস্থায় আপনার শরীর এমনিতেই ঠান্ডা হয়ে যায়, এর মধ্যে যদি আপনি গোসল করেন তাহলে আরো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাহলে আপনার ডিহাইড্রেশন বা ডায়রিয়া অবস্থায় গোসল করা যাবে না। নাম্বার 9, উচ্চ রক্তচাপ থাকা সত্ত্বেও সতর্ক না থাকা। আপনার হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ আমরা যেটাকে বলে থাকি, এই অবস্থায় হুট করে আপনি গোসলখানা বা বাথরুমে যাওয়া যাবে না। আপনাকে সর্বোচ্চ সতর্কতার সাথে ধীরে স্থিরে গিয়ে আপনাকে ভিতরে যেতে হবে, আসতে হবে। হুট করে তাড়াহুড়া করে যাওয়া যাবে না। আপনি উচ্চ রক্তচাপ থাকলে আপনার ওষুধের মাধ্যমে শরীরের ব্যালেন্স ঠিক রেখে তারপরে যাবেন, না হলে যাওয়ার দরকার নাই। আপনার সহযোগী একজনের সঙ্গে নিয়ে আপনি বাথরুম ব্যবহারের ব্যবস্থা করতে হবে, না হলে গোসলের ব্যবস্থা করতে হবে। আমরা যদি 10 নাম্বার বলে থাকি, খালি পেটে বা দুর্বল অবস্থায় বাথরুম ব্যবহার করা। অতিরিক্ত খালি পেটে বাথরুমে গেলে এবং দুর্বল অবস্থায় বাথরুমে গেলে, বাথরুমে যাওয়ার জন্য আমাদের যে শারীরিক শক্তি কন্ডিশন থাকার কথা, খালি পেটে গেলে আমাদের যে মাথা হুট করে মাথার একটা চক্কর দিয়ে কিন্তু আপনি পড়ে যেতে পারেন, আপনার স্ট্রোকের একটা কন্ডিশন হতে পারে। তো আমরা যদি বাথরুম গোসলখানায় বা বাথরুমে যাওয়ার যে স্ট্রোকের কারণগুলো যদি এক কথায় বলতে যাই, আমি এক কথায় বলতে যাচ্ছি আবারও। নাম্বার 1, গোসলের শুরুতেই মাথায় পানি ঢালা। নাম্বার 2, অতিরিক্ত চাপ দিয়ে টয়লেট করা। নাম্বার 3, খুব ঠান্ডা পানি দিয়ে গোসল করা। নাম্বার 4, ঘুম ভেঙেই সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেলেই সঙ্গে সঙ্গে বাথরুমে যাওয়া। নাম্বার 5, টয়লেটে দীর্ঘ সময় বসে থাকা। নাম্বার 6, বাথরুমে অতিরিক্ত গরম পরিবেশ থাকা। নাম্বার 7, পানি শূন্য বা ডিহাইড্রেশন অবস্থায় টয়লেট ব্যবহার করা বা টয়লেটে গোসল করা। নাম্বার 9, উচ্চ রক্তচাপ থাকা সত্ত্বেও সতর্ক না থাকা। নাম্বার 10, খালি পেটে বা দুর্বল পেটে বাথরুমে ব্যবহার করা বা যাওয়া। তো আশা করি আপনারা আমাদের আজকের আলোচনাগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমরা প্রতিনিয়তই সবগুলো স্বাস্থ্য সচেতন ভিডিওগুলো প্রাথমিকভাবে সর্বোচ্চ সচেতন করার জন্য আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। তারপরে যদি আপনাদের এর মধ্যে আরো ভালো করে বোঝা দরকার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো ভালো করে বুঝতে হলে অবশ্যই আপনার চাইলে নিকটস্থ স্বাস্থ্যকর্মী বা ভালো ডাক্তার যিনারা আছেন, এমবিবিএস, এফসিপিএস, বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন, তাদের কাছে গিয়ে আপনার এই সকল সমস্যার ভালো কোনো সমাধান অবশ্যই পাবেন। তো আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে ভিন্ন কোনো রোগ বা বিধি নিয়ে ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে আলোচনা হবে। আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সেই বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এমন অনেক মানুষ আছেন যাদের একটু অসচেতনতার কারণে তাদেরকে পড়তে হচ্ছে জীবনের কঠিন এক সময় বা মৃত্যুর সন্নিকটও পড়তে হচ্ছে, অনেকেই মৃত্যুবরণ করতে হচ্ছে সামান্য একটু ভুল বা অসচেতন থাকার জন্য। আপনারা একটি শেয়ারের মাধ্যমে ওই ভদ্রলোকটা একটু সচেতন হয়ে তার জীবনকে ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবে, অর্থাৎ একটু সচেতন হতে পারবে, বাস্তবিক জীবনে সে নিজেকে ভালো রাখতে পারবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি সবাইকে যেন ভালো রাখে। আপনারা সবাই সচেতন হবেন এবং অন্যকে সচেতন হওয়ার জন্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।